আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করছিলাম। তো এটা হচ্ছে আমাদের ২য় পর্ব। তো ২য় পর্বতে আমরা ১ম এবং ২য় যা পড়েছি সবগুলো একসাথে আমরা এখানে আলোচনা করব। তো ফিগার অফ স্পিচ সম্পর্কে যাবতীয় যা ডিটেইল আলোচনা করা যেতে পারে সবই থাকবে এখানে। তো এই পিডিএফটা পেয়ে যাবে আমাদের ডেসক্রিপশন লিংকে। এখানে আমাদের সবকিছু ছক আকারে আছে, সুন্দর করে দেওয়া আছে। আর এখানে যদি ক্লিক করো তাহলে বিস্তারিত ডিটেইল সবকিছু জানতে পারবে ফিগার অফ স্পিচ নিয়ে যা আছে সবকিছু কিন্তু এখানে আলোচনা করা আছে। তো এখানে লেটেস্ট যে ছকটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, তো আমরা পড়ব ফিগার অফ স্পিচ নিয়ে। তো চলো শুরু করা যাক। আসলে ফিগার অফ স্পিচ জিনিসটা কি আমরা ইতিপূর্বে জেনেছি যে ভাষার সৌন্দর্য বৃদ্ধি করতে কিংবা কোনো কথার গভীরতা বোঝাতে আমরা কিছু শব্দগুচ্ছ ব্যবহার করে থাকি কিংবা শব্দকে এমনভাবে ব্যবহার করি যাতে ওই শব্দের ব্যবহারটা ওই বাক্যটাকে আরো অনেক বেশি গভীর অর্থ প্রকাশ করে। তো এই ব্যাপারটাই হচ্ছে ফিগার অফ স্পিচ বা আ শব্দের অলংকার কিংবা হচ্ছে ভাষার অলংকার। এটি শব্দের আক্ষরিক অর্থ থেকে সরে এসে এক ভিন্ন বা প্রতীকী অর্থ প্রকাশ করে, যা পাঠকের বা শ্রোতার মনে একটা বিশেষ চিত্র তৈরি করে বা গভীর প্রভাব ফেলে। তো এটা কি হবে? এটা আসল যে অর্থ, সেই অর্থ থেকে সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ আলাদা হয়ে একটা ভিন্ন বা একটা প্রতীকী অর্থ প্রকাশ করবে। যা পড়লে আমাদের মনে এক অন্য ধরনের অনুভূতি সৃষ্টি হবে। তো চলো দেখা যাক যে ফিগার অফ স্পিচ গুলো আসলে কি? একটা হচ্ছে আ সিমিলি। সিমিলি বা বাংলায় যেটাকে বলা হয় উপমা। এটা কি? এটা হচ্ছে উপমা জিনিসটা হচ্ছে ২ টা জিনিসের মধ্যে আমরা কি দ্বারা যোগসূত্র করব, স্থাপন করব যোগসূত্র কিভাবে? লাইক অথবা অ্যাজ। এই ২ টা শব্দ ব্যবহার করে। লাইক মানে মতো, অ্যাজ মানে হচ্ছে মতো বা যেন। তো এই ২ টা শব্দ ব্যবহার করে আমরা যখন তুলনা করি তখন সেটাকে বলা হয় সিমিলি। সিমিলিকে বলা হয় বাংলাতে বলা হয় উপমা। উপমা এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো একটি জিনিসের বৈশিষ্ট্যকে অন্য একটি পরিচিত জিনিসের সাহায্যে স্পষ্ট করা। তার মানে তুমি একটা কোনো কিছুর বৈশিষ্ট্যর কথা তুমি বলবে। সেই বৈশিষ্ট্যর কথা বলতে গেলে তোমাকে ওই একই রকমের কিছু বৈশিষ্ট্য প্রকাশ করে এমন অন্য কোনো বস্তু যেটা চেনা পরিচিত এমন বিষয়গুলোর সাথে তুলনা করতে হয়। তো যেমন কি? যেমন হচ্ছে "হি ফাইটস লাইক এ লায়ন" সে সিংহের মতো লড়াই করে। সে সিংহের মতো লড়াই করে। তো সিংহ যেভাবে লড়াই করে ঠিক হুবহু সেরকম না। কিন্তু সিংহ যে সাহসিকতার সাথে লড়াই করে সেই সাহসের কথার কথা বোঝাচ্ছে। তো এখানে সিংহ তার আ সিংহের সাহসের সাথে সরাসরি তুলনা করছে। তো এখানে সাহসের কথা বলা হয়েছে। তো সিংহ যেইভাবে মারামারি করে সেভাবে মারামারি করে? না তো ঠিক সেইভাবে মারামারি করে না। কিন্তু সিংহ যে সাহস নিয়ে মারামারি করে সেই সাহসের কথা এখানে বোঝানো হয়েছে। তারপর হি স্মাইল ইজ অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান। তার হাসি সূর্যের মতো উজ্জ্বল। তার হাসি কেমন? সূর্যের মতো উজ্জ্বল। সূর্য যেমন উজ্জ্বল, সে যদি হাসে তাহলে সেটা কি সেই সূর্যের মতো উজ্জ্বল আলো ছড়াবে? আলো ছড়াবে না তো। এটাকে বলা হয়েছে সূর্যের সাথে তুলনা করা হয়েছে। তো তার হাসিটা যে সুন্দর, হাস্য উজ্জ্বল যেটাকে আমরা বলি, তো সেটাকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে। আ তো সূর্যের মতো যে আলো ছড়ায়, সেই আলোটা তো হাসিতে ছড়ায় না, তাই না? তো আমরা আক্ষরিকভাবে এর অর্থটা ভিন্ন দেখছি। কিন্তু আমরা যেই মানেটা এক্সপ্রেস বা প্রকাশ করতে যাচ্ছি, সেই মানেটা আমরা এখানে প্রকাশ করতে পারছি। লাইফ ইজ লাইক এ বক্স অফ চকোলেট। জীবনটা যেন একটা চকোলেটের বাক্স। এটা অন্য কোনো অর্থে প্রকাশ করা হয়েছে। জীবনটা আসলে একটা চকোলেটের বাক্স না, কিন্তু এর মানেটা ভিন্ন। মেটাফর মানে কি? মেটাফর মানে হচ্ছে রূপক। মেটাফর হলো সিমিলির আরেক উন্নত রূপ। ঠিক আছে? এটা আরেকটা উন্নত রূপ। কারণ কি? কারণ হচ্ছে এখানে লাইক বা অ্যাজ ব্যবহার না করে ২ টি জিনিসকে কি সরাসরি তুলনা করা হয়। কাল্পনিকভাবে কিন্তু তুলনা করা হয়। বা এটি জিনিসকে একটা জিনিসের সঙ্গে অন্য জিনিসের অভেদ তুলনা করা হয় যেন তারা একই বিষয়। তো এই বিষয়টা আমরা যদি একটু উদাহরণের সাহায্যে দেখি তাহলে আপনার কাছে আরো একটু স্পষ্ট হবে। He is a lion in the battle. He is a lion in the battle. সে যুদ্ধের ময়দানে একটি সিংহ। এটা সরাসরি তাকে কিসের সাথে তুলনা করছে? সিংহের সাথে তুলনা করেছে। অর্থাৎ তার সাহসিকতার সিংহের সাথে তুলনা করেছে। এখানে আমরা আগে সিমিলি যখন আলোচনা করলাম তখন দেখেছি এখানে লাইক বা অ্যাস ব্যবহার করা হয়েছে। কিন্তু এখানে লাইক বা অ্যাস ছাড়াই কিন্তু ব্যবহার করা হয়েছে আমাদের এই যে মেটাফর অংশটা অর্থাৎ রূপক যে অংশটা সেটাতে। তো এই রূপকে এজন্য এটা সিমিলির থেকে আরেকটু উন্নত ভার্সন। তো এখানে আ সরাসরি তুলনা করা হবে লাইক বা অ্যাস এর ব্যবহার ছাড়াই। দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ। পৃথিবীটা একটি নাট্যমঞ্চ। পৃথিবী নাট্যমঞ্চকে অভিনয় হিসেবে কল্পনা করা হয়েছে। তো এটাকে অবশ্যই কল্পনার দিক থেকে বিবেচনা করা হয়। মাই ব্রাদার ইজ এ হিউজ টেডি বিয়ার। মাই ব্রাদার ইজ এ হিউজ টেডি বিয়ার। আমার ভাই একটা বিশাল টেডি বিয়ার। এখানে ভাইয়ের কোমল স্বভাবকে বোঝাতে টেডি বিয়ারের সাথে তুলনা করা হয়েছে। তো যখন লাইক বা অ্যাস ছাড়া হবে তখন আমরা জানবো যে এটা হচ্ছে একটা মেটাফর। সরাসরি তুলনা করা হবে, রাইট? ওকে, পার্সনিফিকেশন মানে হচ্ছে ব্যক্তিত্বকরণ। অর্থাৎ কোনো জড় বস্তু বা প্রাণী বা কোনো একটা ধারণা যেটা মানুষ নয় কিন্তু মানুষের গুণাবলী, আবেগ বা কাজ এর সাথে তুলনা করা যায়। তো সেটাকে বলা হয় পার্সনিফিকেশন মানে কি? ব্যক্তিকরণ, তাই না? ব্যক্তিকরণ তার মানে যেটা আসলে কোনো ব্যক্তি না, যেটা বস্তু হতে পারে কিংবা যেটা প্রাণী হতে পারে কিংবা অন্যান্য যাই কিছু হতে পারে না কেন, সেইটাকে আমরা যখন কোনো ব্যক্তির গুণের সাথে সরাসরি তুলনা করব তখন আমরা সেটাকে বলবো পার্সনিফিকেশন বা ব্যক্তিকরণ। ওকে, তো দ্য উইন্ড হুইসপার So the tree বাতাস গাছের পাতার মধ্যে দিয়ে ফিসফিস করে কথা বলছিল। এখানে বাতাস কি কথা বলতে পারে? কথা তো মানুষে বলে, তাই না? তাহলে এখানে বাতাস বা এই যে জড় বস্তু বা ধারণা এটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? এটাকে মানুষের যে বৈশিষ্ট্য, মানুষের যে গুণ ফিসফিস করা সেটার সাথে তুলনা করা হয়েছে। তো এই কারণে কোনো বস্তু বা কোনো প্রাণীকে যখন মানুষের কোনো গুণাবলী দ্বারা তুলনা করা হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পার্সনিফিকেশন বা ব্যক্তিকরণ। The flower danced in the breeze.
ফুলগুলো বাতাসে নাচছিল। ফুল তো নাচতে পারে না, তাই না? এটা হচ্ছে মানুষের ক্রিয়া, নাচা কি? মানুষের কাজ। কিন্তু এখানে ফুলের সাথে এই নাচার কথা যেহেতু তুলনা করছে, তো সেহেতু এটা একটা ব্যক্তিকরণ বা হচ্ছে সিমিলে সরি ব্যক্তিকরণ বা পার্সনিফিকেশন। ওকে, তো ডেথ লাইস হিজ আইসি হ্যান্ড অন কিং। মৃত্যু তার বরফ ঠান্ডা হাত রাজাদের উপর রাখে। মৃত্যুকে ব্যক্তির কাজের ব্যক্তির মতো কাজ করতে দেখানো হয়েছে। ডেথ লাইস হিজ আইসি হ্যান্ড অন কিংস। মৃত মৃত্যু তার বরফ ঠান্ডা হাত রাজাদের উপরে রাখে। তার মানে মৃত্যু একটা কি? মৃত্যু একটা ধারণা, তাই না? এই ধারণাটা কে কি করছে? ধারণাটাকে একটা ব্যক্তিকরণ করছে। ব্যক্তিকরণ করে কি বানাইছে? যে তার ঠান্ডা হাতটা রাখছে। এটা কি? এটা মানুষের কাজ, কিন্তু এটাকে ডেথের কাজ হিসেবে তুলনা করা হয়েছে। ওকে, হাইপারবোল মানে কি? হাইপারবোলি মানে হচ্ছে অতিরঞ্জিত করা। যখন সামান্য বিষয়কে অতিরিক্ত ভাবে রঞ্জিত করা হবে বা অতিশয় বাড়িয়ে চাড়িয়ে বলা হবে, তখন সেটাকে কি বলা হবে? হাইপারবোলি বলা হবে। অতিরিক্ত বাড়িয়ে-চাড়িয়ে বলতে কি? আক্ষরিক অর্থে তা সম্ভব না। তার মানে আসলেই তা না, কিন্তু তার থেকে কয়েকশো গুণ বাড়িয়ে যখন বলা হয়, তখন সেটাকে বলা হয় হাইপারবোলি। এর উদ্দেশ্য কি? বিশেষ কোনো প্রভাব সৃষ্টি করা বা বক্তব্যের গুরুত্ব বোঝানো। বক্তব্যের গুরুত্ব বোঝানো। তার মানে আমরা যখন কোনো কথা বলি, তখন সেটাকে অতিশয় রঞ্জিত করে যদি বলতে চাই, তাহলে আমাদের এটার সাহায্য নিতে হয়। যেমন কি, "I am so hungry that I could eat a horse." আমি অনেক ক্ষুধার্ত যে আমি একটা সম্পূর্ণ ঘোড়াকে খেয়ে ফেলতে পারি। এটা বাস্তবে সম্ভব না হলেও তার যে ক্ষুধার যে স্পষ্টতা বা ক্ষুধার যে গভীরতা, সেটাকে বোঝানো হয়েছে এটার দ্বারা। ওকে, তো I have told you a million times. আমি তোমাকে এটা লক্ষ, লক্ষ বার বলেছি। বাস্তবে এটা বলা আসলে সম্ভব না। বা আমরা যখন কাউকে বলি যে তোকে হাজার, হাজার বার বলছি, লাখ, লাখ বার বলছি। আসলে কিন্তু আমরা এতবার বলি না। আমরা হয়তো অনেকবার বলি, কিন্তু এটাকে হাইপার বলি। অর্থাৎ আমরা আরো বাড়িয়ে চাড়িয়ে যখন বলি, তখন কি বলি? তখন এটাকে কয়েকশো গুণ বাড়িয়ে বলি। তো সেটাই হবে আমাদের হাইপার বলি। ওকে, tears stream down her face like a river. তার মুখ দিয়ে নদীর মতো অশ্রু বয়ে যাচ্ছিল। নদীর মতো কি অশ্রু বয়? বয় না তো। তো এটা কি নদীর মতো? অর্থাৎ একটা বিশাল বস্তুতে যে বিশাল জিনিসে যে পানির প্রবাহ হয় বা স্রোতের সাথে তুলনা করা হয়েছে কিসের? চোখের জলকে। তো চোখের জল এমনিতেই অনেক কম, কিন্তু যেটাকে তুলনা করা হয়েছে সেটা অনেক বড়, বিশাল, রাইট? তো বিশাল জিনিসের সাথে যখন তুলনা করা হবে, যেটা আক্ষরিক অর্থে ঠিক নয়, কিন্তু কথাটার গভীরতা অনেক, তখন সেটাকে বলবে হাইপারবোলি। ওকে, অক্সিমোর এটা নিয়ে আমরা দেখি যে বিরোধাভাস। তার মানে পরস্পর যখন দুটি বিরোধী বা বিপরীত শব্দকে পাশাপাশি বসিয়ে নতুন শব্দ তৈরি করা হয়। অর্থাৎ একটা শব্দ এর পাশে আরেকটা তার বিপরীত শব্দ বসানো যখন হয়, তখন আ যেমন কি লিভিং ডেড মানে হচ্ছে জীবিত মৃত। জীবিত মৃত তার মানে কি? অনেকে বলে না যে আমি বেঁচে থেকেও যেন মরে গেছি। অর্থাৎ এক কথায় জীবিত মৃত। লিভিং ডেড। তারপরে সুইট সরো মিষ্টি দুঃখ। দুঃখ সাধারণত মিষ্টি হয় না। তার মানে দেখা যায় যে কিছু খারাপ ঘটনা ঘটছে, যা আপাতদৃষ্টিতে খারাপ মনে হলেও সেটা একদিক থেকে ভালো। তো এমন দুঃখকে বলা হয় কি? সুইট সরো বা মিষ্টি দুঃখ। অরিজিনাল কপি মানে কি? আসল অনুলিপি। কপি জিনিস তো কখনো অরিজিনাল হয় না, তাই না? তো অরিজিনাল কপি মানে এমনটা বোঝাইছে যে এটা একদম অনুরূপ কিসের মতো? কপিটা অনুরূপ একদম হুবহু অরিজিনালের মতো। ওপেন সিক্রেট মানে কি? খোলা গোপনীয়তা মানে কি? যেটাকে সিক্রেট রাখার কথা বা সিক্রেট থাকার কথা, সেটা যখন ওপেন হয় বা সকলের কাছে জানা থাকে, সিক্রেট হওয়ার কথা জিনিসটা, তখন সেটাকে আমরা বলি কি? ওপেন সিক্রেট। তো এখানে আমরা দেখছি পরস্পর বিরোধী ২ টা পরস্পর বিপরীত শব্দ, বিপরীত অর্থ প্রকাশ করে এমন ২ টা শব্দ বসে যখন একটা নতুন শব্দ গঠন করে, তখন সেটাকে কি বলা হয়? অক্সিমরন বা বিরোধাভাস। ওকে, অ্যালিটারেশন। অ্যালিটারেশন বা হচ্ছে অনুপ্রাস কি? যখন একই ব্যঞ্জনধ্বনি একাধিক শব্দের শুরুতে বা কাছাকাছি শব্দে বারবার আসে, তখন তাকে অ্যালিটারেশন বলা হয় বা অনুপ্রাস বলা হয়। এটি বাক্যকে শ্রুতিমধুর করে স্মরণীয় রাখতে সাহায্য করে। যেমন কি? Peter Pipe picked a peak of pixel people. তো এখানে বারবার পি এর আ কি পুনরাবৃত্তি হচ্ছে। যেমন পাখি, পাকা, পেঁপে, পাই, এমন যে শব্দটা, এটা তোমরা যদি বারবার করে উচ্চারণ করো, তাহলে কি ওকে জড়তার সৃষ্টি হবে। তো এই যে পুনরাবৃত্তি হচ্ছে একটা শব্দের, তখন আমাদের এটা শুনতে একরকম বিশেষ বা একরকম স্পেশাল মনে হবে। তারপর she sails shells by the shore seashore. এখানে কি বারবার পুনরাবৃত্তি হচ্ছে। তো এখানে হিন্দিতে আরেকটা আ আ বাক্য আছে যে চাঁদনি, অ্যা চ কি আছে যেন একটা এমনই। তো ঠিক খেয়াল আসছে না। যাই হোক, অনু অনুমেটোপিয়া, অনুমেটোপিয়া বা ধ্বনির অনুকরণ। যখন কোনো শব্দ বা প্রাকৃতিক ধ্বনি বা শব্দের অনুকরণ সৃষ্টি হয়, তাকে কি বলা হয়? অনুমেটো আ ফো onomatopoeia. ওকে, তো এটা কি? "দ্য বি বাজড পাস্ট মাই ইয়ার।" তার মানে কি হচ্ছে? বাজড মানে কি? বাজ মানে হচ্ছে ভোঁ, ভোঁ শব্দ করা। দ্য বি বাজড, এখানে বাজড অর্থ পাখির উড়ার শব্দ, এর অনুকরণ বোঝাইছে। তারপর দ্য স্নেক হিসড মানে কি? সাপ হিসিস করল। হিস মানে কি? সাপের ওই যে হিসিস, সবল তোলা শব্দ, হিস, এটাকে বলা হয়েছে হিসড। ওকে, তো দ্য ক্লক টিকড লাউডলি, ঘড়িটি জোরে টিকটিক করল। এখানে টিকড মানে কি? টিকটিক শব্দ, ঘড়ির টিকটিক শব্দ। আইরনি, এটা গুরুত্বপূর্ণ। আইরনি মানে কি? আইরনি মানে হচ্ছে কৌতুকোক্তি বা ব্যঙ্গোক্তি। আইরনিটা কি? যখন কোনো কথার আক্ষরিক অর্থে যা বলা হয় তার বিপরীত বোঝায়। তার মানে আমরা যে কথাটা বললাম, আসলে আমি মনের ভাবে যেটা প্রকাশ করতে চেয়েছি, সেটা তার বিপরীত। অথবা যখন কোনো পরিস্থিতি প্রত্যাশিত ফলাফলের বিপরীত হয়, অর্থাৎ আমরা যে ফলাফলের উপরে আমরা যে রিঅ্যাকশনটা দিব, ঠিক সেটার বিপরীত রিঅ্যাকশন বা বিপরীত কথাটা যখন আমরা বলি, তখন তাকে কি বলা হয়? তখন তাকে আইরনি বলা হয়। এটি হাস্যরস বা নাটকীয় প্রভাব তৈরি করতে ব্যবহৃত হয়। "এ ফায়ার স্টেশন বার্ন ডাউন", একটা
এই ফায়ার স্টেশন পুড়ে গেল। তো ফায়ার স্টেশনের কাজই তো হচ্ছে কি আগুন নেভানো। আর এখানে স্বয়ং সে নিজেই পুড়ে গেল। তো এটা একটা ব্যঙ্গার্থ, ঠিক আছে? ব্যঙ্গোক্তি অর্থাৎ কৌতুকোক্তি। তার মানে কি এটাকে তো পুড়ার কথা ছিল না কিন্তু এটাকে পুড়ে গেল। এটা কি ব্যঙ্গ করে বোঝানো হয়েছে। তারপর কি ওহ ফ্যান্টাস্টিক অলমোস্ট রেইনি ডে। এখানে আসলে যখন রেইনি ডে বা হচ্ছে বৃষ্টির দিনকে ফ্যান্টাস্টিক বোঝানো হয়েছে বা ফ্যান্টাস্টিক বলা হয়েছে কিন্তু আসলে তার বিপরীত অর্থ। সাধারণত বৃষ্টির দিন কারোরই পছন্দ হয় না যাদের বাইরে আসলে কাজ থাকে, কাজ-কাম থাকে। তারা অবশ্যই এটাকে পছন্দ করে না। ওকে, তো প্যারাডক্স কি? প্যারাডক্স হচ্ছে আপাতত বিরোধাভাস। যখন কোনো উক্তি বা বিবৃতি আপাতদৃষ্টিতে স্ববিরোধী মনে হয় কিন্তু গভীরভাবে চিন্তা করলে আ তার মধ্যে এক সত্য বা গভীর অর্থ প্রকাশ পায় তাকে প্যারাডক্স বলে। অর্থাৎ এটা হচ্ছে এমন কিছু উক্তি যা পরস্পর মনে হয় যেন বিপরীত বা স্ববিরোধী মনে হয়। কিন্তু যদি দেখা যায় যে অনেক সময় মনে হয় যে ২ টাই সঠিক, আবার কখনো মনে হয় ২ টাই বেঠিক। কিন্তু এখানে গভীর অর্থ আসলে প্রকাশ পায় প্যারাডক্সে। ওকে, অক্সিমরন সাধারণত ২ টি শব্দ নিয়ে তৈরি হয়। অক্সিমরন এটা সাধারণত ২ টি শব্দ নিয়ে তৈরি হয়। আর প্যারাডক্স একটি সম্পূর্ণ ভিন্ন উক্তি নিয়ে। অক্সিমরনে আমরা দেখছি যে ২ টা ওয়ার্ডকে ২ টা বিপরীত ওয়ার্ডকে বা একটা অ্যান্টোনিমকে পাশাপাশি বসানো হয়। কিন্তু প্যারাডক্সের ক্ষেত্রে সম্পূর্ণ এটা একটা উক্তি। যেমন কি লেস ইজ মোর। এখানে মাঝখানে একটা ইজ আসছে। সো এটা একটা বাক্য হয়ে গেছে। এটা এখন ২ টা শব্দ নাই, এটা বাক্য হয়ে গেছে। তো লেস ইজ মোর কমই বেশি। তো অনেকেই আছে যাদের কাছে অল্পতেই যারা তুষ্ট থাকে, অল্পতেই যারা খুশি থাকে তাদের কাছে কি লেস ইজ মোর কমই বেশি। দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান। দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান। তার মানে কি বোঝানো হয়েছে যে ওই ছেলেটা বা ওই ছেলেটা কি তার বাবার বাবা, তাই না? কিন্তু এটা দ্বারা বোঝানো হয়েছে কি ছেলেটা অনেক পটু। ছেলেটাকে বলা হচ্ছে কি বাপেরও বাপ। ওকে, অ্যালুশনটা কি? অ্যালুশন হচ্ছে ইঙ্গিত। যখন লেখক বা বক্তা কোনো আ ঘটনা, সাহিত্যকর্ম, পৌরাণিক কাহিনীর সাথে পরোক্ষভাবে উল্লেখ করেন। তার মানে তুলনা করা হয় যখন এই বিখ্যাত আ ব্যক্তি বা বিখ্যাত কোনো ঘটনা, স্থান বা সাহিত্যকর্মের বা পৌরাণিক কাহিনী বা ঐতিহাসিক ঘটনার কোনো ক্যারেক্টারের সাথে যখন তুলনা করা হয়, তখন আমরা সেটাকে বলি অ্যালুশন বা ইঙ্গিত বা উল্লেখ। যেমন এখানে আমরা অনেক সময় বলি যে, "নিউটন, তুমি নিউটন হইও না" কিংবা "আইনস্টাইনের মতো কথা বলতেছো কেন?" এই যে যখন এরকম বিখ্যাত ক্যারেক্টারের সাথে তুলনা করা হয়। "হি ওয়াজ আ রোমিও উইথ আ লেডিস" সে লেডিসটার সাথে কি রোমিওর মতো ছিল। ডোন্ট বি স্কোরেজ, কৃপণ হইও না। এখানে ক্রুজের সাথে তুলনা করছে। তো ক্রুজ একজন কৃপণ। এখানে বলছেন যে ক্রুজের মতো হইও না। অনেকে বলে না যে মীর জাফর হইও না। মীর জাফরের মানে কি? সে বিশ্বাসঘাতক। তো এর ইনডাইরেক্টলি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বিশ্বাসঘাতক হইও না। আমরা বলছি মীর জাফর হইও না। ওকে, তো এটাই বোঝাচ্ছে সে কি আসলে রোমিও? রোমিও না তো। কিন্তু রোমিও আমরা জানি যে একটা ভালোবাসার একটা মানুষ ছিলেন। ওকে, তো আমরা মোর জানবো। দেখি এই পার্টটা কি আমরা এখানে স্কিপ করি। আদান দিচ্ছে।